আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, সুদানের সেনাবাহিনীর ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৩৫। ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধে কৌশলগত পরাজয়ের পথে যুক্তরাষ্ট্র, মিত্রদের উৎকণ্ঠা। হুমকিকে হালকা করে দেখছি না, প্রস্তুতি আরও জোরদার করছি, জানালেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী। রাশিয়ার গোপন গোয়েন্দা তথ্যে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে ইরান, নতুন চাপে মার্কিন বাহিনী। পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৪, ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় নিহত ১৪। সুদানের সেনাবাহিনীর ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৩৫। সুদানের পশ্চিমাঞ্চলে দারফুরে সেনাবাহিনীর ড্রোন হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। মানবাধিকার সংস্থা ইমার্জেন্সি লয়ার্স এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, রোববার স্থানীয় সময় দুপুর ১টার দিকে উত্তর দারফুর রাজ্যের গারা আল জাওয়াইয়া এলাকায় একটি আদালতে এই হামলা চালানো হয়। সংস্থাটি আরও জানায়, হামলার সময় বেসামরিক নাগরিকরা স্থানীয় বিরোধ ও মামলার শুনানিতে অংশ নিতে আদালতে জড়ো হয়েছিল। গ্রামটি আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর নিয়ন্ত্রণে রয়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে RSF কমান্ডার মোহাম্মদ হামদান দাগালো এবং তার সাবেক মিত্র সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহানের সমর্থকদের মধ্যে গৃহযুদ্ধ চলছে। এই সংঘাত শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এদিকে ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির স্থানীয় সময় সোমবার বিকেলেই এই আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখার ঘোষণা দেওয়ার পর তিনি এই তথ্য জানান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি সম্পর্কে অবগত ছিল। তিনি বলেন, আমরা তাদের সঙ্গে আলোচনা করছি, এটি আগামীকাল বিকেলে শুরু হবে। এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, চুক্তির রূপরেখা নিয়ে সমঝোতা হয় ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা নতুন হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে। তবে ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান। আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসানের কথা তিনি আগেও একাধিকবার বললেও বিভিন্ন সময়ে আবারও সংঘাত শুরু হয়েছে। এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে চুক্তি কবে হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। তিনি বলেন, আমরা পরিস্থিতি দেখব, যখন প্রয়োজন হবে আমরা প্রস্তুত, আমি মানুষ হত্যা করতে চাই না। ট্রাম্প আরও দাবি করেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মধ্যস্থতাকারীরা তাকে হামলা না চালানোর অনুরোধ করেছেন। তার ভাষ্য, হরমুজ প্রণালী নিয়ে একটি সমঝোতা হয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও চুক্তি হবে। তবে ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। তাদের দাবি, তেহরান যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ করেনি। ট্রাম্পের বক্তব্যকে তারা নতুন আরেকটি মিথ্যা বলে আখ্যা দিয়েছে। এদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বলেছেন, হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে সোমবারের সম্ভাব্য বৈঠক কবে হবে বা এতে কারা অংশ নেবেন সে বিষয়ে এখনও কোনো তথ্য দেননি ট্রাম্প। ইরান যুদ্ধে কৌশলগত পরাজয়ের পথে যুক্তরাষ্ট্র, মিত্রদের উৎকণ্ঠা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশলগত পরাজয় হতে চলেছে। দীর্ঘ ৬ মাসের সামরিক অভিযান সত্ত্বেও তেহরানের বিপক্ষে ঘোষিত রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে পারেনি ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও ইরানের আচরণ ও নীতিতে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে পারেনি। তাই যুক্তরাষ্ট্রের মিত্রদের কাছে দেশটির এমন অবস্থা কৌশলগত পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে। সাবেক কূটনৈতিক, নিরাপত্তা বিশ্লেষক ও আঞ্চলিক বিশেষজ্ঞদের উদ্ধৃত করে শুক্রবার মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এসব দাবি করা হয়েছে। বিশ্লেষণে বলা হয়েছে, নেতৃত্ব ধরে রাখতে বৈশ্বিক পরিসরে সামরিক অভিযান পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদের ঘাটতির মুখে পড়েছে মার্কিন সামরিক বাহিনী। এটি রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বীদের কাছে যুক্তরাষ্ট্রের দুর্বলতার ইঙ্গিত হিসেবে দেখা হতে পারে। এতে দাবি করা হয়, বর্তমানে ইরান তুলনামূলকভাবে আরও কঠোর অবস্থান গ্রহণকারী একটি সরকারের অধীনে আগের তুলনায় দৃঢ় অবস্থানে রয়েছে। দেশটি পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ক্ষতিগ্রস্ত হলেও পুরোপুরি ধ্বংস হয়নি। একই সঙ্গে হরমুজ প্রণালীর উপর ইরান কার্যকর প্রভাব বজায় রেখেছে। এ যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই তুলনামূলকভাবে দুর্বল অবস্থানে পড়েছে এবং উদ্ভূত পরিস্থিতির জন্য একে অপরকে দায়ী করছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র বৈশ্বিক অস্থিতিশীলতার জন্য একটি উপাদানে পরিণত হয়েছে বলে বিশ্বব্যাপী একটি ধারণা জোরালোভাবে প্রতিষ্ঠা পাচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘায়িত যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যেও কৌশলগত মতপার্থক্য বেড়েছে। এছাড়া ইরানের নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য
ভবিষ্যৎ সমঝোতা স্থায়িত্ব নিয়ে সন্দেহ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চাথাম হাউসের সাবেক পরিচালক রবিন লিবলেটের মতে, এখন পর্যন্ত যুদ্ধের ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ব্যর্থতা হিসেবে দেখা যাচ্ছে। হুমকিকে হালকা করে দেখছি না, প্রস্তুতি আরও জোরদার করছি, জানালেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ ইবনু রেজা বলেছেন, শত্রুপক্ষের সাম্প্রতিক হুমকিকে ইরান কোনোভাবেই হালকাভাবে দেখছে না। এসব বক্তব্যের পেছনে মনস্তাত্ত্বিক যুদ্ধ বা বিভ্রান্তি সৃষ্টির কৌশল থাকতে পারে, তবে ইরানের কাছে প্রতিটি হুমকি বাস্তব এবং গুরুত্বের সঙ্গে বিবেচনার বিষয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় মাজিদ ইবনু রেজা বলেন, আমরা অপ্রস্তুত হব না, আবার নিষ্ক্রিয় থাকব না, বরং যে কোনো হুমকিকে নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতি আরও শক্তিশালী করার সুযোগ হিসেবে কাজে লাগানো হবে। তিনি বলেন, হুমকির মুখে ইরান তার প্রস্তুতির মাত্রা বাড়াবে, প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করবে এবং সামরিক সক্ষমতা আরও উন্নত করবে। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য এমন এক সময় এলো যখন দেশটির বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে নানা ধরনের হুমকি ও সতর্কবার্তা সামনে আসছে। তেহরান অবশ্য আগেই বলে আসছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে। মাজিদ ইবনু রেজার সর্বশেষ বক্তব্য সেই অবস্থানই স্পষ্ট হয়েছে। তার বার্তার মূল কথা হলো, হুমকি যতটা মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশলী হোক না কেন, ইরান সেটিকে সম্ভাব্য বাস্তব পরিস্থিতি হিসেবেই ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছে। এদিকে রাশিয়ার গোপন গোয়েন্দা তথ্যে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে ইরান। নতুন চাপে মার্কিন বাহিনী। মধ্যপ্রাচ্যের চলমান আকাশ যুদ্ধ 6 মাস পেরিয়ে গেলেও ইরান যেভাবে সামরিক প্রতিরোধ ও অভিযানের ক্ষমতা বজায় রেখেছে তা আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের পুনরায় ভাবতে বাধ্য করছে। সম্প্রতি বিভিন্ন গোয়েন্দা তথ্য দাবি করা হয়েছে, রাশিয়া তার নিজস্ব স্যাটেলাইট নজরদারি ও সিগন্যাল ইন্টেলিজেন্স তথ্য নিয়মিত ইরানের কাছে পাচার করছে। মস্কোর এই পদক্ষেপ গোয়েন্দা সহায়তা তেহরানের লক্ষ্যবস্তু নির্ধারণের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং এই অঞ্চলে দায়িত্বরত মার্কিন সশস্ত্র বাহিনীর জন্য একটি বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের নিজস্ব কোনো শক্তিশালী বা দূরপাল্লার স্যাটেলাইট নেটওয়ার্ক নেই। এই ঘাটতি পূরণে রাশিয়ার মহাকাশ ভিত্তিক প্রযুক্তি মূল ভূমিকা রাখছে। যদিও ইরান 2022 সালে রাশিয়ান সোয়ুজ বয়কটের মাধ্যমে খৈয়ম নামের একটি ইমেজিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল, তবে একক কোনো স্যাটেলাইটের পক্ষে বিশাল মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক চলাচলের উপর 24 ঘন্টার সার্বক্ষণিক নজর রাখা অসম্ভব। বিশ্লেষকদের মতে রাশিয়া তাদের নিজস্ব স্যাটেলাইট বহর ব্যবহার করে অপটিক্যাল ছবি, রাডার ইমেজিং এবং ইলেকট্রনিক সিগন্যাল সংগ্রহ করছে। এতে মেঘলা আকাশ বা রাতের আধারেও মার্কিন বিমান ঘাঁটি, রণতরীর অবস্থান, রাডার সিস্টেম এবং বিমান চলাচলের সঠিক গতিপথ চিহ্নিত করতে পারছে ইরান। এর ফলে মার্কিন হামলার জবাবে ইরান দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারছে। শুধু সরাসরি যুদ্ধক্ষেত্রেই নয়, এই গোয়েন্দা তথ্যের সবচেয়ে মারাত্মক প্রভাব পড়ছে মার্কিন বাহিনীর লজিস্টিক বা রসদ সরবরাহ ব্যবস্থার উপর। যুদ্ধবিমানের চেয়ে ফুয়েল ট্যাঙ্কার, গোলাবারুদের ডিপো, মেরামত কেন্দ্র এবং বন্দরের মতো মার্কিন রসদ কেন্দ্রগুলো অপেক্ষাকৃত কম গতিশীল। রাশিয়া থেকে প্রাপ্ত মানচিত্র ও দূর অনুধাবন তথ্যের সাহায্যে ইরান এই লজিস্টিক নেটওয়ার্কগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। ফলে মার্কিন বাহিনীকে এখন প্রতি মুহূর্তেই স্থান পরিবর্তন, রেডিও যোগাযোগ কম রাখা এবং কৃত্রিম মহড়া চালিয়ে নিজেদের গোপন রাখতে হচ্ছে, যা তাদের সার্বিক পরিচালনা ব্যয় ও শ্রম অনেক বাড়িয়ে দিয়েছে। আজকের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে জানবেন, পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত 14, ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় নিহত 14। পাকিস্তানের সোয়াত উপত্যকায় একটি পুলিশ স্টেশনের কাছে এক প্রতিবাদ সভায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে 14 জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় আফগানিস্তান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কাবালে এই ঘটনা ঘটে। সোয়াত জেলা পুলিশ কর্মকর্তা ডিপিও উমর খান জানান, পুলিশ স্টেশনের প্রবেশ পথে পুলিশ সদস্যরা তাকে থামিয়ে তল্লাশি করার চেষ্টা করলে আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরকটির বিস্ফোরণ ঘটায়। সোয়াটের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ফিদা হোসেন বলেছেন, এতে কমপক্ষে 22 জন আহত হয়েছেন। এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এদিকে ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় নিহত 14। ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় রোববার অন্তত 14 জন নিহত হয়েছেন। দুই দেশের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ইউক্রেনের হামলায় রাশিয়ায় অন্তত 9 জন এবং রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত 5 জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রায় 4.5 বছর ধরে চলা এই যুদ্ধের মধ্যে সাম্প্রতিক সময়ে দুই পক্ষই একে অপরের উপর হামলার পরিধি ও তীব্রতা আরও বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী চলতি বছরে ইউক্রেনে বেসামরিক মানুষের প্রাণহানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর অন্যতম কারণ রাশিয়া এখন আগের তুলনায় বেশি সংখ্যায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যেগুলো প্রতিহত করা বেশ কঠিন। অন্যদিকে ইউক্রেনও পাল্টা জবাব হিসেবে রাশিয়ার জ্বালানি স্থাপনা, গুদাম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে। কিয়েভের আশা, এসব হামলার মাধ্যমে মস্কোর উপর চাপ সৃষ্টি করে যুদ্ধ বন্ধের আলোচনায় বসতে বাধ্য করা যাবে।